জয় হিন্দ। আজ আমরা পড়ব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি। এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। এর আগে এই চ্যাপ্টারের উপরে আমরা 4টে ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি একটু পেছনের ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে বল। আমরা আগে দেখেছিলাম যে নিউটনের গতিসূত্র যখন পড়ছিলাম, দেখলাম নিউটনের প্রথম গতিসূত্রে আমরা কি পেয়েছিলাম, না বলের সংজ্ঞা আর জাড্য বা জড়তা পেয়েছিলাম, তাই তো? তো সেই বলের সংজ্ঞায় আমরা কি পেয়েছিলাম বলতো, একটু আমরা মনে করার চেষ্টা করি। বল কি, বল বা ফোর্স কি, কাকে বলা বল? একটু মনে করার চেষ্টা করো। আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তু, সে বস্তু হতে পারে স্থির বা গতিশীল। যদি স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করতে যাই বা গতিশীল বস্তুকে আমরা স্থির করতে যাই, তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়, তাই তো? অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা স্থির বস্তুকে গতিশীল করি বা গতিশীল বস্তুকে স্থির করি বা করার চেষ্টা করি, তাই তো? তাকে আমরা বলেছিলাম বল। সংজ্ঞাটা কিরকম বলেছিলাম, যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, ঠিক আছে? তাকে বলা হয় বল। এই পর্যন্ত আমরা আগে ক্লাসে পড়েছিলাম। এবার দেখো, একটা বলের প্রভাবে বস্তুর মধ্যে কি কি জিনিস, মানে কি কি পরিবর্তন ঘটতে পারে। দেখো, তার মানে এখানে পয়েন্টে কি দেবো আমরা, বলের প্রভাবে কি হয় দেখি আমরা। বলের প্রভাবে কি হয় দেখো তো। 1 নাম্বার বলতে পারি স্থির বস্তু গতিশীল হয়, তাই তো? তাহলে স্থির বস্তু গতিশীল করতে বল প্রয়োগ করা যায়, মানে বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়। ঠিক উল্টোটা বলতে পারি আমরা, গতিশীল বস্তু স্থির হয়, ঠিক আছে? স্থির বস্তু গতিশীল হয়, মানে বল বল প্রয়োগ করলে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটি গতিশীল হয়, আবার গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে গতিশীল বস্তুটা স্থির হয়। হতে পারে তো? আর কি হয় বলতো, আর হয় যেমন কি বলতে পারি, হ্যাঁ, ওই বস্তুর আকারের পরিবর্তন ঘটে। যেমন ধরো, আমরা ওই কুমোর দেখেছি, কুমোরের চাকার মধ্যে যখন ওই মাটির জিনিস তৈরি করে, চাপ দিলে পরে বলটা, মানে বল প্রয়োগ করলে পরে তখন সেই মানে কাদাটা একটা আকার পরিবর্তন হয়, দেখেছি তো? আচ্ছা, আর ভালো উদাহরণ, মাকে রুটি করতে দেখেছি না, মা যখন রুটি করেন সেই রুটির আঠার উপর চাপ বল প্রয়োগ করলে আঠার একটা আকৃতির পরিবর্তন ঘটে। তার মানে আকারের বল প্রয়োগে আকার, বলের প্রভাবে আকার পরিবর্তন হয়, তাই তো? আকার পরিবর্তন হয়। আকার পরিবর্তন হয়। তাহলে বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়। বস্তুর আকার পরিবর্তন হতে পারে। কার আকার? বস্তুর আকার পরিবর্তন হতে পারে। আকার পরিবর্তন হতে পারে বা হয় বা হতে পারে বলতে বলি আমরা, হতে পারে। আর কি? আর হতে পারে এই দিকে যাচ্ছে, দিক পরিবর্তন হতে পারে, বস্তুর দিক পরিবর্তন হতে পারে। বল প্রয়োগ করলে কি হয়, বস্তুর বেগের পরিবর্তন হতে পারে, ঠিক আছে? তাহলে বস্তুর মধ্যে বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়, বস্তুর আকারে পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন হয় বা হতে পারে। যাই হোক, ঠিক আছে, পরিবর্তন হয় লিখি এখানে, আকার পরিবর্তন হয়, আচ্ছা দিক পরিবর্তন হয় বা হতে পারে, আর হচ্ছে বেগের পরিবর্তন হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে বলের প্রভাবে এই জিনিসগুলো ঘটতে পারে। সিম্পল জিনিস, বেশি কিছু করার নেই। তো বল প্রয়োগ করলে কি হবে, স্থির বস্তু গতিশীল হবে, গতিশীল বস্তু স্থির হবে, আকারে পরিবর্তন হতে পারে, দিক পরিবর্তন হতে পারে, বেগের পরিবর্তন হতে পারে, ঠিক আছে? চলো এবারে আমরা দেখি বল কত প্রকারের হয়। বল আমরা মেইনলি দেখতে পাই, বল হতে পারে 2 রকমের। কি কি আমরা এখনো জানি না। একটা দেখো, একটা বল হতে পারে হচ্ছে কার্যকরী বল। কি বললাম? কার্যকর বল। একটা হচ্ছে কার্যকর বল, আর একটা হচ্ছে প্রতিমিত বল। কি বললাম? প্রতিমিত
বল। ইংলিশ টার্মটা একটু শিখে নি। কার্যকর বল হচ্ছে ইফেক্টিভ ফোর্স। আর প্রতিমিত বল হচ্ছে ব্যালেন্স ফোর্স। দেখো কাকে বলা হয় কার্যকরী বল আর কাকে বলা হয় প্রতিমিত বল, একটু দেখে নি। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে মনে করো এই বস্তুটাকে আমরা এদিকে একটা বল দ্বারা টানছি, এদিকে একটা বল দ্বারা টানছি। সাপোজ এই এই বলটার পরিমাণ মনে করো 100 নিউটন, বা এই বলটার পরিমাণ মনে করো 100 নিউটন। তাহলে যদি দুদিকের বলটাই যদি সমান হয়, এদিকেও বল সমান হয়, মনে করো এদিকেও টানছি এদিকেও টানছি, দুদিকের বলটা যদি সমান হয়, তখন দেখা যাবে এই বস্তুটার কোনো রকম অবস্থান পরিবর্তন হচ্ছে না, যে জায়গায় ছিল সেই একই জায়গায় আছে, কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না। বা আর একটা ভালো উদাহরণ দিই, আমরা যখন দড়ি টানাটানি খেলা খেলি না, দড়ি টানাটানি, এ দল টানছে ও দল টানছে, দু দল টানছে, এ দিকে টানছে ও দিকে টানছে, অর্থাৎ যদি মানে দেখা যাচ্ছে যদি দু দলেরই যদি মানে এই দলের যদি বল মানে টানটা, যে বল প্রয়োগ মানে যে বলটা প্রয়োগ করছে এই বলটা আর এইদিকে যে দল টানছে তার বলটা যদি সমান হয়, তাহলে দেখা যাবে দড়িটা কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, একই জায়গায় থাকছে, তাই না? এইরকম যে বলটা মানে যে বলটা, দেখো একটা জিনিস বলি আমরা এখানে, যে এইদিকে যে বল টানছে এইদিকে যে বল টানছে দুটো দেখো বিপরীতমুখী বল, কিন্তু একটা ভেক্টর রাশি বলেছিলাম, তাই না? বলের মান এবং দিক দুটোই আছে, বল বলেছিলাম ভেক্টর রাশি। তাই এই বলের কিন্তু তখন কি হবে, দেখো এদিকে বলেছিলাম 100 নিউটন, এদিকে বলেছিলাম 100 নিউটন, তাহলে এখানে যদি আমরা দেখি যে এই এই যে বলটা মানে দুদিকেই সমান হওয়া সত্ত্বেও মানে এদিকেও টানছে ওদিকেও টানছে, বিপরীতমুখী হওয়ার জন্য এই বস্তুটার কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, সেম অ্যাজ এই দড়িটাও কিছু পরিবর্তন হচ্ছে না। এইরকম বলটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স বা প্রতিমিত বল। ঠিক আছে, সংজ্ঞাটা আমি বলছি একটু। আর যদি ঠিক একই রকম হয় মানে উল্টো জিনিসটা হয়, মানে কোনো বস্তুটা এখানে আছে, এখানে বল প্রয়োগ করা হচ্ছে 100 নিউটন, আবার এখানে বল প্রয়োগ করা হচ্ছে 100 নিউটন, মানে যখন একই দিকে থেকে বল প্রয়োগ করা হচ্ছে তখন এই বস্তুটা কি হবে, এদিকে সরে আসবে, কারণ বলটা একই দিকে প্রযুক্ত হচ্ছে, তাই না? এই কারণে দেখো এখানে কিন্তু বলটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে মোট বলটা কত হবে বলো তো, এখানে এখানে মোট বলটা 100 নিউটন, কিন্তু যেহেতু বিপরীতমুখী তাহলে 100 নিউটন আর 100 নিউটন সমান জিরো হয়ে যাচ্ছে এইখানে ক্ষেত্রে বলটা, কিন্তু এখানে বলটা কত হচ্ছে 100 নিউটন প্লাস 100 নিউটন সমান 200 নিউটন বল কাজ করছে এখানে, বুঝতে পেরেছো? যে কারণে এটার অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু এই বলটাতে কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছে না। এই ধরনের বলকে বলা হয় প্রতিমিত বল, আর এই ধরনের বলকে বলা হয় কার্যকর বল। ঠিক আছে, তাহলে এইভাবে লিখলে তো হবে না এই ধরনের বলকে প্রতিমিত বল বলে বা এই ধরনের বলকে কার্যকর বলে, এটা তো বললে হবে না। আমি যে একটা উদাহরণ দিয়ে বললাম, এবারে যখন সংজ্ঞাটা লিখতে যাব তখন কি বলবো দেখো, তখন আমরা তাকে কিভাবে ব্যাখ্যা করবো দেখো, বা কি বলবো দেখো। যে বলের প্রভাবে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, মানে এই জায়গা ছিল এই অবস্থানটা পরিবর্তন হলো, মানে আসলে বাইরে থেকে লিখবো, বাইরে থেকে যে বলের প্রভাবে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাকে বলা হয় কার্যকর বল। বুঝা গেল? এই বলটা বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ করার জন্য এই বস্তুর অবস্থানটা পরিবর্তন হয়ে গেল, একে আমরা বলছি কার্যকর বল। তাকে বলবো প্রতিমিত বল। দেখো কোন বস্তুতে দুই বা ততোধিক সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত হলে, একটা বস্তু এর যদি আমরা একাধিক যদি বল প্রয়োগ করি বিপরীতমুখী বল কিন্তু সমান, এদিকেও 10 নিউটন মনে করো এদিকেও 10 নিউটন, যদি সমান বল প্রয়োগ করি কিন্তু বিপরীতমুখী যদি হয় তখন তার লব্ধি শূন্য হয়ে যায় বা যোগফল শূন্য হয়, মানে 10 নিউটন ইস্টে, এটা ধরো পূর্ব দিকে, এটা তো পশ্চিম দিকে, হ্যাঁ, আর তখন তার লব্ধিটা হয়ে যাবে জিরো, যেহেতু এটা বিপরীতমুখী তখন তার লব্ধি হয়ে যাবে জিরো বা শূন্য, মানে দুই বা ততোধিক সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত হলে তার যোগফলটা শূন্য হয়। এইরকম যে বল তাকে বলা হয় প্রতিমিত বল। শূন্যটা কি হবে, তাহলে বস্তুটার অবস্থান পরিবর্তন হবে না, ফলে বস্তুর
অবস্থান পরিবর্তন হয় না। বোঝা গেল? তাহলে কোনো বস্তুতে দুই বা ততোধিক সমান এবং বিপরীতমুখী বল যদি প্রযুক্ত হয় তখন তার যোগফলটা শূন্য হয়ে যায়, ফলে বস্তুর আর অবস্থানটা পরিবর্তন হয় না। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, বস্তুর কিন্তু অবস্থান পরিবর্তন হয় না, কিন্তু আকৃতি পরিবর্তন হতে পারে। যদি দড়ি টানাটানি খেলা, এও টানছে ও টানছে, যদি বলটা একটা এক্সট্রিম পর্যায়ে পড়ে তখন দড়িটা ছিঁড়ে যেতে পারে, তাই না? বা ওই যে কোনো বস্তু যখন আমরা টানাটানি করছি তখন বস্তুর আকারটা বিকৃত হতে পারে, আকারটা একটু মানে তুবড়ে যেতে পারে বা কিছু একটা হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে প্রতিমিত বলের প্রভাবে বস্তুর অবস্থান পরিবর্তন হয় না, কিন্তু আকারের পরিবর্তন ঘটতে পারে। আর কার্যকরী বলের প্রভাবে বস্তুর আকার মানে অবস্থান তো পরিবর্তন হয়ই, এবারে আকারের পরিবর্তন হতে পারে, হতেই পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্যকরী বল আর প্রতিমিত বল। ক্লিয়ার হলো? কার্যকরী বলের ফলে মানে প্রয়োগ করলাম এক বা একাধিক বল প্রয়োগে যখন বস্তুর অবস্থানটা পরিবর্তন হচ্ছে, মানে কার্যকরী, কার্যকর, বলটা কাজ করছে, কথার মধ্যেই কিন্তু উত্তর ঢুকে যায়। দেখো, বল কাজ করছে, যে বলের প্রভাবে অবস্থানটা পরিবর্তন হচ্ছে, কাজ করছে কি করে বুঝবো? যখন বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে তখন তাকে বলা হয় কার্যকরী বল বা কার্যকর বল, বা তোমার হচ্ছে ইফেক্টিভ ফোর্স, ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা ফল পাচ্ছি, বুঝতে পারছি আমরা যে বলটা কাজ করছে। আর প্রতিমিত বল কি, ব্যালেন্স বলতে কি বুঝি, যখন বলটা দুদিকেই মানে এই দিক টানছে এই দিক টানছে, যখন দুটি সমান হচ্ছে, এরও যে বল এও সেই বল, সমান হওয়ার জন্য তো কোনো মুভমেন্ট হচ্ছে না। যখন দুটো বল সমান হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, কিন্তু বিপরীতমুখী হওয়ার জন্য বলের মানে লব্ধি মানে যোগফলটা জিরো হয়ে যাচ্ছে, বিপরীতমুখী। মানে সাধারণ নিয়মে কিন্তু যোগ বিয়োগ হবে না। এখানে যদি 10 নিউটন পূব দিক, মানে পশ্চিম দিকে 10 নিউটন আর পূব দিকে 10 নিউটন, তার মানে এখানে যোগফল হয়ে যাচ্ছে জিরো, যেহেতু দুটি সমান এবং বিপরীত। এই কারণে তোমার এটা হয়ে যাচ্ছে মানে লব্ধিটা বা মানে যোগফলটা হয়ে যাচ্ছে জিরো, যে কারণে এখানে কোনো কিছু পরিবর্তন ঘটছে না, অবস্থানটা পরিবর্তন ঘটছে না। তাই এই বলটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স বা প্রতিমিত বল। বুঝতে পারলাম জিনিসটা? ছোট ছোট কথা, দেখো কত সুন্দরভাবে মানে সাবজেক্টটাকে তুমি ভালোবাসতে শেখো। দেখো তোমাকে তোমার সবকিছুই দেখো ক্লিয়ার হয়ে যাবে। আগে তোমাকে ফিজিক্সটাকে ভালোবাসতে হবে, তাহলে জিনিসটা কথা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আলোচনা চলে আসি। এবার হচ্ছে বলের সংযোজন। দেখো বলছি বলের সংযোজন, সংযোজন মানে কি, ইংলিশটা অবশ্যই অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, অ্যাডিশন মানে হচ্ছে যোগ বা মানে একত্রিত করা। কিভাবে বুঝবো? স্যার আমি তো বুঝলাম এখানে 5টা বল আছে, এখানে 5টা বল আছে, যোগ করলে 10টা বল হলো, তাহলে বল মানে এটা মার্বেল দিয়ে বুঝি, এখানে 5টা মার্বেল এখানে 5টা মার্বেল, তাহলে 10টা মার্বেল হলো। কিন্তু বল বা ফোর্স, এর বল তো ফুটবল নয়, এটা ফোর্স। এই ফোর্সে কি করে সংযোজন করব? হ্যাঁ স্যার, সংযোজন করা যায়, জানলে পরে খুব সোজা। মনে করি একটা বস্তু আছে, একটা বস্তু, এখানে এই বস্তুটিকে মনে করো তুমি এইদিকে টানছো, তুমি এইদিকে টানছো আর একজন এইদিকে টানছে, দুজন দুদিকে টানছে, তাহলে বস্তুটা কোন দিকে যাওয়া উচিত? তুমি যদি এইদিকে টানো, মনে করো তোমার বলটা হচ্ছে F1 আর সামান কোন বন্ধু এইদিকে টানছে F2, তাহলে বলটা কোন দিকে যাওয়া উচিত? কোন দিকে যাওয়া উচিত এই বস্তুটা? খুব ভালো, আমরা গুলটি দেখেছি, এরকম যখন গুলটিতে মারা হয় এইদিকে টানছে এদিকে টানছে, তাহলে গুলটির সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? দেখো এরকম হয়, এইদিকে টানছে এইদিকে টানছে, বল মানে বস্তুটা এদিকেও যাবে না এদিকে যাবে না, বস্তুটা কিন্তু মুভমেন্টটা এদিকে হবে। ঠিক আছে, এই যে বলটা এটাই হচ্ছে লব্ধি বল বা তোমার সংযোজন। লব্ধি মানে প্রালব্ধ যেটা পাচ্ছি, মানে এই দুটো বলের সংযোজন হচ্ছে এটা, মানে বস্তুটা দেখা যাবে এদিকে যাচ্ছে। বোঝাতে পারলাম না? আবার দেখো একটু বোঝো, এই একটা বস্তু, কোন একটা বস্তুকে যদি এ টানছে, এই একটা বল দিয়ে টানছে, মনে করো এটা হচ্ছে F1, আর এই একটা বস্তু একজন টানছে, এটা হচ্ছে F2। যদি এই হয় তখন বলের লব্ধিটা এরকম হয়। এটাকে একটা সূত্র দ্বারা প্রকাশ করা হয়েছে, যাকে বলা হয় সামান্তরিক সূত্র। সামান্তরিক কাকে বলা হয়? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই না? এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল। এই সামান্তরিকের
এই যে বিপরীত যে কোণগুলো সংযোগ রেখাকে আমরা বলছি কর্ণ। তো সেই যদি কোনো বস্তুর উপর মানে প্রযুক্ত বল যদি মানে কোনো সামান্তরিকের দুটি বাহুকে সূচিত করে, তাহলে সেই সামান্তরিকের কর্ণটা লব্ধি বলের মানকে বোঝাবে। দেখো সামান্তরিক হয়ে গেল, কাল্পনিক করলাম সামান্তরিক, তাহলে এইটা যদি কর্ণ হয় তাহলে এইটাই হচ্ছে লব্ধি বল, মানে এটাকে আমরা এফ বলতে পারি। বুঝতে পেরেছো? এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। মানে যদি এই একটা বল প্রযুক্ত হয়, এদিকে বল প্রযুক্ত হয়, তাহলে তার লব্ধি বলটা হবে এই বরাবর, মানে এফ ইজ ইকুয়াল টু বলতে পারি F1 প্লাস F2। এটা ক্লিয়ার? এই যে লব্ধি বলটা হচ্ছে এই বল এবং এই বলের সমষ্টি। ঠিক আছে? তাহলে এই বলের সংযোজন সংক্রান্ত একটা সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। আচ্ছা, খুব টেনে লিখলাম তো, লেখাটা এত সুন্দর হলো না, আমাদের ব্যাপারটা বুঝে নিই। যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা হয়, মান এবং অভিমুখে কোন দিকে? এই সামান্তরিকের দুটি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল, এই একটা বিন্দুতে এই একটা বল ক্রিয়াশীল এদিকে, এটা মনে করো F1, এই একটা বল ক্রিয়াশীল এদিকে মনে করো F2। কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা হচ্ছে। এই বিন্দুতে এটা এদিকে এর দিক, এই বলটা এদিকে ক্রিয়া করছে আর এই বলটা এদিকে ক্রিয়া করছে, দুটির দিকে এবং মানে প্রকাশ করা হলো। ঠিক আছে? তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি বলের লব্ধিকে মানে অভিমুখে প্রকাশ করতে। লব্ধি কোন দিকে হবে? এই কর্ণটা হচ্ছে বলের লব্ধি, এটাকে আমরা এফ বলতে পারি। তাই তো? এটা যদি সামান্তরিক মানে অঙ্কিত সামান্তরিকটা হয়, মনে করো কাল্পনিক এটা সামান্তরিক, তাহলে এই লব্ধিটাই হচ্ছে এর, এই কর্ণটাই হচ্ছে এর লব্ধি। অর্থাৎ এই এটা ও বিন্দু যদি হয়, তাহলে এই এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। এবার নিশ্চয় বোঝা গেছে যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল যদি কোনো মানে দুটি বলকে কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি? একই বিন্দুর পাশাপাশি যে দুটো বাহু, দুটো সন্নিহিত বাহু, কাছাকাছি অবস্থান করে যে বাহুগুলো, সেই বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকের কর্ণটা সেটা লব্ধিকে প্রকাশ করবে। এটা লব্ধি সমান এফ, এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। এটাই হচ্ছে বলের সংযোজন। ঠিক আছে? তাহলে এবারে চলে আসি এর বিয়োজনটা, মানে বিভাজনটা, মানে উল্টোটা। দেখো বিভাজন বলতে কি বুঝি? বিভাজন মানে হচ্ছে একটা বস্তুর উপরে যখন কোনো বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একেই বলা হয় বলের বিভাজন। তাহলে কোনো বস্তুর উপরে যদি কোনো বল প্রয়োগ করা হয়, তখন সেই বলকে দুটি ভাগে ভাগ করা হয়, দুটি উপাংশে ভাগ করা হয় বলতে পারি। মনে করো এখানে বলটা প্রয়োগ করছি এই বস্তুর উপরে, একটা এদিকে তোমার হচ্ছে এদিকে উপাংশ একটা, একটা এদিকে উপাংশ একটা, মানে দুটি উপাংশে ভাগ করে দিচ্ছি, মানে একে আমরা বলতে পারি বলের বিভাজন। মনে করো এই একটা বস্তুর উপরে আমরা এখান থেকে একটা উদাহরণ দিতে পারি, একটা ট্রলি টানি না আমরা, যখন কোনো ট্রলিকে টেনে নিয়ে যাই আমরা, ট্রলিটা কোন দিকে টানি? আমরা এদিকে টানছি তো, আমরা তো এইভাবে টেনে নিই না, আমরা তো এইভাবে টেনে নিয়ে আসি উপর দিকে, তাই না? যখন আমরা এদিকে টানছি ট্রলিটাকে, এদিকে টেনে নিয়েই তো, এই যে ট্রলিটাকে টানছি, টানার সময় দেখা যায় ট্রলিটা কোন দিকে যাওয়া উচিত? এদিকে যাওয়া উচিত ছিল, মানে এদিকে টানছি মানে উপর দিকে আসা উচিত ছিল। ভালো করে চিন্তা করে দেখো তো, ট্রলিটাকে আমরা এইভাবে টানি তো, তাহলে আমাদের এদিকে আসা উচিত ছিল, কিন্তু ট্রলি তো সেভাবে আসে না, ট্রলি এইভাবে গড়িয়ে আসে, তাই না? মানে ট্রলিটা এইদিকে আসে কেন না? এই যে বলটা প্রয়োগ করছি, সেই বলটা দুটি উপাংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে? এটাকে বলা হয় বলের অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ দুটি ভাগে ভাগ হয়ে যায়, ওখানে সেরকম ছিল আর কি। আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এই যে বল, এই বল মানে মোট বল, বলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবারে কি হয় দেখো, এই অনুভূমিক উপাংশটা তোমার এদিকে ক্রিয়া করে সামনের দিকে, আর এই উলম্ব উপাংশটা উপর দিকে ক্রিয়া করে। ফলে কি হয়, এই উলম্ব উপাংশটা কার বিরুদ্ধে ক্রিয়া করে? দেখো এর তো এটা নিচের দিকে বল প্রয়োগ করে, মানে এটা এর ভরটা যেটা, মানে এর ওজন যেটা, ভর তো এম আছে, মনে করো যদি এম ভর হয়, তাহলে ওজন কি হবে? ওজন সমান হচ্ছে mg। এই ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করে, আর এই উলম্ব উপাংশটা
উপরের দিকে ক্রিয়া করে, এটা নিচের দিকে ক্রিয়া করে, এটা ওজনটা, আর উলম্ব উপাংশটা উপরের দিকে ক্রিয়া করে, ফলে কিছুটা হালকা করে দেয় এই প্রযুক্ত বলটার উলম্ব অংশটা, আর অনুভূমিক অংশটার জন্য এটা সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে বলের বিভাজন বলতে কি বুঝি, যে কোনো বলকে যখন আমরা মানে কোনো বল যখন দুটি উপাংশে বিভক্ত হয় তখন তাকে আমরা বলি বলের বিভাজন। ঠিক আছে, একটি বলকে দুটি উপাংশে মানে দুটি উপাংশে বিভাজিত করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে বলের বিভাজন। যখন বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা দুটি উপাংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে, দেখো এটা টানার সময় তো এরকম হয়ে গেল উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশ, যখন কোনো বস্তুকে ঠেলতে গেলে কি হয়, দেখো ঠেলতে গেলে এই যে বলটা, এই বলটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, এদিকে ঠেলছি, একটা তোমার সামনের দিকে যাচ্ছে, একটা তোমার এদিকে আসছে, মানে এইটা তোমার হচ্ছে অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে, আর এদিকে আবার কাজ করছে তোমার ওজনটা, ওজন মানে এমজি, তাহলে এদিকেও এমজি, আবার উলম্ব উপাংশ এদিকে কাজ করছে, যখন আমরা কোনো জিনিস বস্তুকে ঠেলছি যখন, ঠিক আছে, তাহলে ভরটা বেশি হয়ে যাচ্ছে, মানে ওজনটা বেড়ে যাচ্ছে, ফলে এটা একটা প্রশ্ন আসে যে কোনো বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। আর যখন কোনো বস্তুকে আমরা টানি তখন সেই বস্তুর যে টানার জন্য যে বল প্রয়োগ করি সেই বলের উলম্ব অংশটা, সেই বলটা দুটো ভাগ হয়ে যায়, একটা অনুভূমিক অংশ একটা উলম্ব অংশ, সেই উলম্ব অংশটা বস্তুর ওজনকে কিছুটা হ্রাস করে। ঠিক আছে, যে কারণে বস্তুটা কিছুটা হালকা হয়। আর যখন আমরা বস্তুকে ঠেলি তখন সেই উলম্ব অংশটা মানে বস্তুর ভরের দিকেই ক্রিয়া করে, বস্তুর মানে ওজনের দিকেই ক্রিয়া করে, ফলে বস্তুটা আরো মানে ভর বেশি বলে মনে হয়, তাই ঠেলা অপেক্ষা টানা সহজ। বোঝা গেল? তাহলে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে কোনো বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। লিখতে পারবো আমরা যে কোনো বস্তুকে যখন আমরা ঠেলি তখন সেই প্রযুক্ত বলের উলম্ব উপাংশ বলের ওজনের অভিমুখে ক্রিয়া করে, ফলে বস্তুটি আরো ভারী বলে মনে হয়। ফলে আর যখন আমরা কোনো বস্তুকে টানি তখন সেই বলের প্রযুক্ত বলের উলম্ব উপাংশ বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে কিছুটা ওজনকে প্রতিহত করে, ফলে ওজনটা কিছুটা হালকা করে দেয়। তাই কোনো বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ। ঠিক আছে, এটা টানার ক্ষেত্রে এরকম হয় আর ঠেলার ক্ষেত্রে এরকম হয়। বুঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম, বল কাকে বলে, বলের প্রভাবে কি কি হয়, আর কি শিখলাম বলের প্রকারভেদ, বল হচ্ছে দু রকমের, একটা হচ্ছে প্রতিমিত বল, একটা হচ্ছে কার্যকর বল। আর কি শিখলাম, আর হচ্ছে বলের সংযোজন আর বলের বিভাজন। ঠিক আছে, আর একটা খুব মারাত্মক প্রশ্ন, সেটা হচ্ছে কোনো বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। ঠিক আছে, এটুকুই আজকের আলোচনার বিষয় ছিল। তবে তোমরা কতটা বুঝতে পেরেছো বা কতটা বুঝতে পারছো বা ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর আর কিছু নয়, এটুকুই থাক আজকে। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।